আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে এই একই পৃথিবীতে এমন একটি সভ্যতা ছিল যা আজকের আধুনিক শহরগুলোকেও টক্কর দিতে পারত। এমন এক সভ্যতা যারা তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে গিয়ে এমন শহর গড়ে তুলেছিল যার পরিকল্পনা ও প্রকৌশল আজকের বড় বড় স্থপতিদেরও ভাবিয়ে তোলে। সিন্ধু ও সরস্বতী নদীর তীরে এই জমকালো শহরগুলো গড়ে উঠেছিল। সোজা রাস্তা, ২-৩ তলা বাড়ি এবং এমন এক অসাধারণ ড্রেনেজ ব্যবস্থা যা তৈরি করতে আমরা আজও সংগ্রাম করি। এখানে নোংরা পানি বের করে দেওয়ার জন্য ঢাকা নালার এক বিশাল নেটওয়ার্ক ছিল, যা আজও অনেক আধুনিক শহরের কাছে স্বপ্নের মতো। এই মানুষগুলো কারা ছিল? তারা কিভাবে বাস করত? তারা এসব কিভাবে সম্ভব করেছিল? তাদের শহরগুলো ছিল আজকের মেট্রোপলিটন শহরের মতো। তাদের বাণিজ্য মেসোপটেমিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এবং তাদের সমাজ ছিল অত্যন্ত সুসংগঠিত ও শান্তিপ্রিয়। কিন্তু হঠাৎ করে সবকিছু নীরব হয়ে গেল। এক বিশাল সভ্যতা যা মিশর ও মেসোপটেমিয়ার সভ্যতাকে একসাথে মিলিয়েও তার চেয়ে বড় এলাকায় বিস্তৃত ছিল, তার শীর্ষে পৌঁছে শুধু অদৃশ্য হয়ে গেল। না কোনো বড় যুদ্ধের চিহ্ন, না রাজা মহারাজাদের জমকালো প্রাসাদ বা সমাধি, আর না কোনো বই যা তাদের গল্প বলে। শুধু এক রহস্যময় নীরবতা যা হাজার হাজার বছর ধরে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের বিরক্ত করে চলেছে। তাদের লক্ষ লক্ষ মানুষের কি হয়েছিল? তারা কোথায় চলে গেল? এটা কি কোনো ভয়ানক বন্যা বা খরার ফল ছিল? কোনো মহামারীর আক্রমণ ছিল? নাকি এমন কোনো গভীর রহস্য যা আজও পৃথিবীর কাছে লুকিয়ে আছে? আজ আমরা ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো উল্টে দেখব এবং আপনাদের নিয়ে যাব সময়ের পেছনে এক অসাধারণ যাত্রায়, যেখানে আমরা উন্মোচন করব হরপ্পা সভ্যতার পুরো গল্প, তাদের জমকালো উত্থান থেকে শুরু করে তাদের রহস্যময় ও আকস্মিক পতন পর্যন্ত। যদি আপনি রহস্যের ভক্ত হন এবং ভারতের গৌরবময় অতীতের এই সবচেয়ে বড় ধাঁধা সমাধান করতে চান, তাহলে আমাদের সাথে থাকুন, কারণ সত্যি আপনার হুঁশ উড়িয়ে দেবে। এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট আবেদন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমরা আমাদের ইতিহাসের এক অনন্য যাত্রায় বের হতে যাচ্ছি। এমন ভিডিও তৈরি করতে আমাদের ঘন্টার পর ঘন্টা গবেষণা করতে হয়। ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই গল্প শুরু হয় আজ থেকে প্রায় ২০০ বছর আগে, ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতে। সেই সময় ব্রিটিশ কর্মকর্তা ও অনুসন্ধানকারীরা ভারতের প্রতিটি কোণে খোঁজ চালাচ্ছিলেন। ১৮২৬ সালের কাছাকাছি এক ব্রিটিশ অনুসন্ধানকারী চার্লস ম্যাসন পাঞ্জাবের শাহিওয়াল জেলার কাছে দিয়ে যাচ্ছিলেন। তার চোখে পড়ল এক জনশূন্য জায়গায় উঁচু টিলার উপর অদ্ভুত ধরনের পোড়া ইট ছড়িয়ে আছে। গ্রামবাসীরা সেই ইটগুলোকে ঈশ্বরের দান মনে করে নিজেদের ঘর তৈরিতে ব্যবহার করছিল। ম্যাসন তার বইয়ে এর উল্লেখ করলেও কেউ তেমন গুরুত্ব দেয়নি। অনেক দশক কেটে গেল। ১৮৫৬ সালে ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ও উইলিয়াম ব্রিটন করাচি থেকে লাহোর পর্যন্ত রেল লাইন বসাচ্ছিলেন। ট্র্যাকের জন্য তাদের পাথরের দরকার পড়ল। তখন কেউ তাদের কাছে কাছের গ্রাম হরপার ধ্বংসাবশেষের কথা বলল। সেখানে হাজার হাজার উন্নত মানের পোড়া ইট ছিল। ব্রিটেন ভাইদের কাছে এটা যেন খনি ছিল। তারা না ভেবে চিনতে সেই প্রাচীন ইটগুলো উপরে রেল লাইনের নিচে বিছিয়ে দিতে শুরু করল। তারা সম্পূর্ণ অজান্তে ছিল যে তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর একটির প্রমাণ চিরতরে মুছে ফেলছিল। এই ঘটনার পর ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের প্রথম ডিরেক্টর জেনারেল আলেকজান্ডার কানিংহাম ১৮৫০ ও ১৮৭০-এর দশকে বেশ কয়েকবার সেখানে গিয়েছিলেন। তিনি সেখান থেকে কিছু অদ্ভুত মোহর পেয়েছিলেন, যাতে অজানা লিপিতে কিছু লেখা ছিল এবং একটি ষাঁড়ের ছবি আঁকা ছিল। কানিংহাম এগুলোর গুরুত্ব বুঝতে পেরেছিলেন, কিন্তু এর বিশালত্ব ও প্রাচীনত্বের সঠিক অনুমান করতে পারেননি। আসল ঝড় এলো বিংশ শতাব্দীতে। ১৯২১ সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহনী ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের ডিরেক্টর জেনারেল স্যার জন মার্শালের নেতৃত্বে হরপ্পায় একটি সুসংগঠিত খনন শুরু করলেন। যতই মাটির স্তর সরছিল,
একটি পুরো শহরের নকশা উঠে আসছিল। সুনিয়োজিত রাস্তা, ঘরের সারি, নালা, এটা কোনো সাধারণ গ্রাম ছিল না। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। পরের বছর ১৯২২ সালে হরপ্পা থেকে প্রায় ৫৯০ কিলোমিটার দূরে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় আরেক প্রত্নতাত্ত্বিক রাখাল দাস ব্যানার্জি একটি বৌদ্ধ স্তূপের খোঁজ করছিলেন। খননের সময় স্তূপের নিচে হরপ্পায় পাওয়া মোহর ও ইটের মতো জিনিস পেলেন। তিনি তৎক্ষণাৎ জন মার্শালকে খবর দিলেন। যখন মার্শাল ২ জায়গার জিনিস মিলিয়ে দেখলেন, তার হুঁশ উড়ে গেল। তিনি ঘোষণা করলেন, এটা কোনো আলাদা শহর নয়, এটা একই মহান ও প্রাচীন সভ্যতার অংশ। দ্বিতীয় শহরটির নাম ছিল মোহেনজোদো, যার সিন্ধি ভাষায় অর্থ মৃতদের টিলা। এই নাম হয়েছিল কারণ সেখানে এক টিলায় প্রচুর মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল। এই আবিষ্কার ভারতীয় ইতিহাসকে হাজার হাজার বছর পিছিয়ে দিল। পৃথিবী জানতে পারল যে যখন মিশর ও মেসোপটেমিয়ায় মহান সভ্যতা বিকশিত হচ্ছিল, ঠিক সেই সময় ভারতেও একটি ব্রোঞ্জ যুগের নগর সভ্যতা তার শীর্ষে ছিল। এরপর তো আবিষ্কারের ঝড় বয়ে গেল। একের পর এক শহর পাওয়া যেতে লাগল। গুজরাটে লোথল ও ধোলাবিরা, রাজস্থানে কালীবাঙ্গা, হরিয়ানায় রাখিগড়ি এবং পাকিস্তানে চাহুন্দদোরো। আজ পর্যন্ত এই সভ্যতার ১৫০০-এরও বেশি স্থান আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে ৯০০-এর বেশি ভারতে। কিন্তু প্রশ্ন ছিল, এই মানুষগুলো কারা? এই সভ্যতা এলো কোথা থেকে? এটা কি হঠাৎ করে জন্ম নিয়েছিল? হরপ্পা সভ্যতা শূন্য থেকে জন্মায়নি। এর শিকড় হাজার হাজার বছরের পুরনো, যা আমাদের নব্যপ্রস্তর যুগ পর্যন্ত নিয়ে যায়। গল্প শুরু হয় আজকের পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত মেহেরগড় নামক জায়গা থেকে। এটি বলান নদীর কাছে এক উর্বর সমভূমিতে অবস্থিত প্রাচীন স্থান, যাকে হরপ্পা সভ্যতার অগ্রদূত বা বীজ বলে মনে করা হয়। আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগে, অর্থাৎ ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে, মেহেরগড়ে দক্ষিণ এশিয়ার কিছু প্রথম কৃষক ও পশুপাল করা বসতি স্থাপন শুরু করে। এই মানুষেরা শিকারী জীবন ছেড়ে স্থায়ী জীবনের দিকে এগোচ্ছিল। তারা বিশ্বে প্রথমবার গম ও যবের মতো ফসল চাষ করেছিল এবং ভেড়া, ছাগল ও গবাদি পশু পালন শুরু করেছিল। শুরুর দিকে তারা মাটির কাঁচা ইট দিয়ে তৈরি সাধারণ ঘরে থাকত। হাজার হাজার বছর ধরে মেহেরগড় ধীরে ধীরে বিকশিত হয়েছে। তারা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল, যন্ত্রপাতি তৈরিতে দক্ষতা অর্জন করেছিল এবং কিছু কবরে মৃতদের সাথে যন্ত্রপাতি, গয়না ও বলি দেওয়া ছাগলও সমাধিস্থ করা হয়েছে, যা দেখায় যে তারা হয়তো মৃত্যুর পরের জীবনে বিশ্বাস করত। মেহেরগড় কোনো একা উজ্জ্বল তারা ছিল না। ধীরে ধীরে এই সংস্কৃতির জ্ঞান ও প্রযুক্তি সিন্ধু ও তার শাখা নদীগুলোর বিশাল উর্বর সমভূমির দিকে ছড়িয়ে পড়তে লাগল। প্রায় ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা এক নতুন যুগে প্রবেশ করি, যাকে প্রারম্ভিক হরপ্পা পর্যায় বলা হয়। এই সময়ে ছোট ছোট গ্রাম বড় শহরে রূপান্তরিত হতে শুরু করে। এই মানুষেরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখেছিল, যা পরবর্তীকালে হরপ্পা সভ্যতার পরিচয় হয়ে উঠেছিল। তারা পোড়া ইট ব্যবহার শুরু করেছিল, যা বন্যা ও আবহাওয়ার আঘাত সহ্য করতে আরও শক্তিশালী ছিল। তাদের মাটির পাত্রে সুন্দর নকশা আঁকা হতে লাগল এবং তারা তামা ও কাঁসার মতো ধাতু ব্যবহার শুরু করেছিল। এক ধরনের বাণিজ্য নেটওয়ার্কও গড়ে উঠেছিল, যার মাধ্যমে মূল্যবান পাথর যেমন ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে এবং অন্যান্য কাঁচামাল দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছিল। এই যুগের আরেকটি বিশেষত্ব ছিল নিরাপত্তার প্রতি বাড়তি গুরুত্ব। অনেক বসতির চারপাশে দেওয়াল তৈরি করা হয়েছিল, যা হয়তো বাইরের আক্রমণ বা জন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য। এই প্রারম্ভিক পর্যায়ে প্রায় ৭০০ বছর চলেছিল। এটা ছিল এক ধরনের প্রস্তুতির সময়। মানুষ নতুন প্রযুক্তি শিখেছিল, সমাজ গড়েছিল এবং বাণিজ্য করতে শিখেছিল। তারা সেই ভিত্তি তৈরি করেছিল যার উপর এক জমকালো নগর সভ্যতার প্রাসাদ দাঁড়াতে যাচ্ছিল। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা এই উন্নয়নের গতিকে হঠাৎ করে অনেক বাড়িয়ে দিল।
এক অসাধারণ বিপ্লব ঘটল, যা এই ছোট ছোট শহরগুলোকে পৃথিবীর সবচেয়ে সুনিয়োজিত মহানগরে রূপান্তরিত করল। প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু উপত্যকায় এক অসাধারণ নগরায়নের বিস্ফোরণ ঘটল। এটাই সেই সময় যাকে আমরা পরিপক্ক হরপ্পা পর্যায় বলে জানি। এটা ছিল সভ্যতার স্বর্ণযুগ, যা প্রায় 700 বছর ধরে চলেছিল। এই সময়ে এই সভ্যতা তার শীর্ষে পৌঁছেছিল এবং এক বিশাল এলাকায় ছড়িয়ে পড়েছিল। এর বিস্তার ছিল প্রায় 13 লক্ষ বর্গ কিলোমিটার। উত্তরে জম্মু কাশ্মীর থেকে দক্ষিণে মহারাষ্ট্র পর্যন্ত এবং পূর্বে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমে পাকিস্তান ইরান সীমান্ত পর্যন্ত। এটা সেই সময়ের মিশর ও মেসোপটেমিয়ার সভ্যতার মোট এলাকার চেয়েও অনেক বড় ছিল। তাহলে আমার সাথে 4500 বছর পিছনে চলুন এবং এই সভ্যতার সবচেয়ে বিখ্যাত শহর মোহেনজোদড়োর গলিতে ঘুরে আসি, যাতে দেখতে পারি এই স্বর্ণযুগ আসলে কেমন দেখাতো। শহরে ঢোকার সাথে সাথে সবচেয়ে প্রথম যে জিনিস আমাদের অবাক করে তা হল এর অবিশ্বাস্যভাবে সুনিয়োজিত লেআউট। এখানে কোনো আঁকাবাঁকা বা সরু গলি নেই। পুরো শহর একটি গ্রিড প্যাটার্নে তৈরি, যেন কেউ স্কেল ও কম্পাস দিয়ে তার নকশা এঁকেছে। প্রধান রাস্তাগুলো একদম সোজা, যা উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম দিকে যায় এবং একে অপরকে 90 ডিগ্রি কোণে কাটে। পুরো শহর মূলত 2 ভাগে বিভক্ত। পশ্চিমাংশ একটি উঁচু চত্বরের উপর তৈরি, যাকে প্রত্নতাত্ত্বিকরা গড় বা সিটাডেল বলেন। মনে হয় এটা শহরের প্রশাসনিক বা ধর্মীয় কেন্দ্র ছিল। পূর্বাংশ, যাকে নিচু শহর বলা হয়, অনেক বড় এবং সাধারণ মানুষ সেখানে থাকত। এখন আমরা নিচু শহরের এক গলিতে হাঁটছি। আমাদের দুপাশে পোড়া ইটের তৈরি ঘর। এখানকার প্রতিটি ইট একই স্ট্যান্ডার্ড সাইজ ও অনুপাতের, তা মোহেনজোদড়োতেই হোক বা 600 কিলোমিটার দূরের হরপ্পাতেই হোক। এটা প্রমাণ করে যে পুরো সভ্যতায় নির্মাণের জন্য একই নিয়ম ছিল। বেশিরভাগ ঘর 2 তলা বা 3 তলা। ঘরের দরজা প্রধান রাস্তায় নয়, বরং পাশের গলিতে খোলে, সম্ভবত গোপনীয়তা ও রাস্তার ধুলো থেকে বাঁচার জন্য। আমরা একটি ঘরের ভিতর উকি দিই। ঘরের নকশা একটি কেন্দ্রীয় উঠোনকে ঘিরে তৈরি, যার চারপাশে ঘর। প্রায় প্রতিটি ঘরে আলাদা রান্নাঘর, বাথরুম এবং ব্যক্তিগত কুয়ো আছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, প্রতিটি ঘরে একটি টয়লেটও আছে, যা একটি ঢাকা নালার সাথে যুক্ত। এখন আমরা গড়ের দিকে এগোচ্ছি। এখানে আমাদের স্বাগত জানায় এক বিশাল স্থাপনা, মহান স্নানাগার। এটা একটি বড় আয়তাকার কুণ্ড, প্রায় 12 মিটার লম্বা, 7 মিটার চওড়া এবং 2.4 মিটার গভীর। পানি চুইয়ে পড়া আটকাতে দেওয়ালে জিপসাম ও বিটুমেনের মোটা আস্তরণ দেওয়া হয়েছিল। কাছের কুয়ো থেকে পানি ভরা হতো এবং নোংরা পানি বের করার জন্য আলাদা নালা ছিল। এর আসল উদ্দেশ্য কি ছিল? এটা এক রহস্য। হয়তো এটা কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। গড়ের মধ্যে আরেকটি বিশাল ভবন আছে, অন্নাগার। এটা ইট দিয়ে তৈরি ভারী স্থাপনা, যেখানে বাতাস চলাচলের জন্য বিশেষ পথ আছে। এর উদ্দেশ্য সম্ভবত পুরো শহরের জন্য শস্য সংরক্ষণ করা। এটা এক শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসনের প্রতীক, যা কর হিসেবে শস্য সংগ্রহ করত। কিন্তু হরপ্পা সভ্যতার প্রকৌশলের সবচেয়ে বড় বিষয় মাটির উপরে নয়, মাটির নিচে লুকিয়ে আছে তাদের জল নিষ্কাশন ব্যবস্থা। এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাগুলোর একটি। প্রতিটি ঘরের নালাগুলির প্রধান নালার সাথে যুক্ত। এই নালাগুলো পোড়া ইট দিয়ে তৈরি এবং উপর থেকে ঢাকা, যাতে নোংরা না ছড়ায়। কিছু দূর পর পর ম্যানহোলও তৈরি করা হয়েছিল, যাতে পরিষ্কার করা যায়। সেই সময়ে পৃথিবীর আর কোথাও এমন ব্যবস্থা ছিল না। মোহেনজোদড়োর এই যাত্রা আমাদের দেখায় যে হরপ্পা সভ্যতা শুধু ইট ও মাটির স্তূপ ছিল না, বরং এটা চিন্তা, পরিকল্পনা ও দূরদর্শিতার এক জীবন্ত প্রমাণ ছিল। শহরের জাঁকজমকের বাইরে হরপ্পাবাসীদের জীবন ছিল পরিশ্রম ও অসাধারণ কারিগরির। তাদের সামাজিক গঠন, অর্থনীতি ও অভ্যাস তাদের শহর তৈরির পরিকল্পনার মতোই উন্নত ছিল। তারা কি পরত?
হরপ্পার মানুষেরা বিশ্বে প্রথম মোদের মধ্যে তুলা চাষ করে কাপড় তৈরি করেছিল। মোহেনজোদড়ো থেকে রূপোর পাত্রে জড়ানো সুতির কাপড়ের টুকরো পাওয়া গেছে। মূর্তিগুলো দেখায় যে পুরুষেরা শালের মতো কাপড় জড়িয়ে রাখত, আর নারীরা সম্ভবত স্কার্ট পরত। নারী ও পুরুষ উভয়েই গয়নার শখী ছিল। ধনীরা সোনা, রূপা ও মূল্যবান পাথরের হার, বালা ও দুল পরত, আর গরিবেরা মাটি, হাড় ও ঝিনুকের গয়না পরত। তাদের খাদ্যে বৈচিত্র্য ছিল। তারা কৃষক ছিল, প্রধানত গম ও যব চাষ করত। এছাড়া মটর, তিল ও সরিষাও চাষ হতো। গুজরাটের লোথালের মতো এলাকা থেকে ধানেরও প্রমাণ পাওয়া গেছে। তারা গবাদি পশু, ভেড়া, ছাগল ও শূকর পালত, যা থেকে দুধ ও মাংস পেত। শিশুদের বিনোদনের জন্য মাটির অনেক খেলনা পাওয়া গেছে, যেমন বলদের গাড়ি, বাঁশি এবং ছোট ছোট পাশা, যা আজকে লুডোর পাশার সাথে অনেক মিলে যায়। হরপ্পার অর্থনীতি কৃষির উপর ভিত্তি করেছিল, কিন্তু তাদের সম্পদের আসল রহস্য ছিল তাদের বিশাল বাণিজ্য নেটওয়ার্ক। তারা শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিকভাবেও বাণিজ্য করত। হরপ্পাবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল মেসোপটেমিয়া, আজকের ইরাক, ওমান ও বাহরাইনের মতো দূরের সভ্যতার সাথে। এর সবচেয়ে বড় কেন্দ্র ছিল গুজরাটের লোথাল, যা এক অসাধারণ বন্দর শহর ছিল। এখানে প্রত্নতাত্ত্বিকরা এক বিশাল ডকইয়ার্ড পেয়েছেন, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন পরিচিত ডকইয়ার্ডগুলোর একটি। মেসোপটেমিয়ার গ্রন্থে মেলুহা নামে এক জায়গার উল্লেখ আছে, যেখান থেকে তারা মূল্যবান পাথর, তামা, সোনা ও কাঠের মতো জিনিস আমদানি করত। অধিকাংশ ইতিহাসবিদের মতে মেলুহা হল সিন্ধু উপত্যকার সভ্যতারই নাম। হরপ্পাবাসীরা অসাধারণ কারিগর ছিল। তারা চাকায় সুন্দর মাটির পাত্র তৈরি করত, যা প্রায়শই লাল রঙের হতো এবং কালো রঙে গাছপালা ও জন্তুর ছবি আঁকা থাকত। তারা তামা ও কাঁসার দক্ষ কারিগর ছিল। মোহেনজোদড়ো থেকে পাওয়া কাঁসার নাচের মেয়ে মূর্তি এর সবচেয়ে সুন্দর উদাহরণ। হরপ্পা সভ্যতার সবচেয়ে বিশেষ শিল্পকর্ম হল তাদের মোহর। এগুলো বেশিরভাগ স্টিটাইট নামক নরম পাথর দিয়ে তৈরি। এতে এক শিংওয়ালা ষাঁড়, হাতি, বাঘের অসাধারণ ছবি এবং এক রহস্যময় লিপিতে কিছু লেখা থাকত। এই জীবনযাত্রা এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অত্যন্ত সুসংগঠিত সমাজের ছবি তুলে ধরে। কিন্তু তাদের জীবনের একটি দিক আজও সবচেয়ে বড় রহস্যে ডুবে আছে: তাদের বিশ্বাস, তাদের ভাষা ও তাদের শাসন ব্যবস্থা। হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় ধাঁধা হল তাদের লিপি। তারা লেখার কলা বিকশিত করেছিল। এই লিপিতে প্রায় 400 থেকে 500 অনন্য চিহ্ন আছে। কিন্তু এই চিহ্নগুলোর অর্থ কি? তারা কোনো ভাষায় কথা বলতো? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। তাদের ধার্মিক বিশ্বাস বোঝাও তেমনই কঠিন। হরপ্পার কোনো শহরেই মন্দিরের মতো পাকা ইমারত পাওয়া যায়নি। তবু কিছু সূত্র আছে। মাটির নারী মূর্তি থেকে অনুমান করা হয় যে তারা হয়তো উর্বরতার দেবীকে পূজা করত। পশুপতি মোহরে যোগাসনে বসা ব্যক্তিকে অনেকে শিবের সাথে তুলনা করেন। তাহলে সেখানে রাজা কে ছিল? এটা হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় প্রশ্ন। শহরের সুনির্দিষ্ট পরিকল্পনা, ইটের একই আকার এবং বিশাল বাণিজ্য নেটওয়ার্ক, এসব একটি শক্তিশালী কেন্দ্রীয় ক্ষমতা ছাড়া অসম্ভব মনে হয়। কিন্তু আমরা রাজাদের কোনো প্রমাণ পাই না। প্রায় 700 বছরের জমকালো সমৃদ্ধির পর সংকটের মেঘ জমতে শুরু করল। প্রায় 1900 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে হরপ্পার মহান শহরগুলোতে পতনের লক্ষণ দেখা দিতে শুরু করে। এটা একদিনে ঘটেনি, বরং একটি ধীর ও যন্ত্রণাদায়ক প্রক্রিয়া যা কয়েক প্রজন্ম ধরে চলেছিল। আজ হরপ্পা সভ্যতার পতনের সবচেয়ে শক্তিশালী কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্যহীনতাকে মানা হয়। সিন্ধু ও সরস্বতী নদী তাদের জীবনরেখা ছিল, কিন্তু প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি এই অঞ্চলের আবহাওয়া বদলাতে শুরু করে। মৌসুমী বায়ুর ধরন বদলে গেল, বৃষ্টিতে ব্যাপক কমতি দেখা দিল, ক্ষেত শুকিয়ে গেল,
নদীগুলো রাস্তা বদলে ফেলল বা শুকিয়ে গেল। এই প্রাকৃতিক দুর্যোগের মিলিত প্রভাব ছিল অত্যন্ত ধ্বংসাত্মক। চাষাবাদ নষ্ট হয়ে গেল, খাদ্যের অভাব দেখা দিল, বাণিজ্যের পথ বন্ধ হয়ে গেল, অর্থনীতি ভেঙে পড়ল। এভাবেই এক মহান সভ্যতার সমাপ্তি ঘটল। তরোয়াল বা আগুন দিয়ে নয়, বরং প্রকৃতির বদলে যাওয়া স্বভাবের কারণে। হরপ্পার গল্প শুধু অতীতের এক অধ্যায় নয়, বরং ভবিষ্যতের জন্য এক শক্তিশালী সতর্কবার্তাও। এটা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো সভ্যতা যতই উন্নত হোক না কেন, প্রকৃতির সামনে কত নাজুক। দোস্ত, যদি ভারতের এই রহস্যময় ও গৌরবময় অতীতের যাত্রা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার মতে হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় রহস্য কি? তাদের অপঠিত লিপি, তাদের হারিয়ে যাওয়া রাজা, নাকি তাদের পতনের কারণ? নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি ভবিষ্যতেও এমন ঐতিহাসিক রহস্য ও অবিশ্বাস্য গল্প জানতে চান, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন। আমাদের পরবর্তী রোমাঞ্চকর যাত্রায় আবার দেখা হবে। ধন্যবাদ।